গল্পটাও এমনই এক ঘটনা নিয়ে। ঘটনার মূল উৎস হচ্ছে একটা ডায়েরি। বলা যেতে পারে গল্পটার মূল সূত্রধারী সেই ডায়েরি। তবে গল্পের মূল চরিত্র কে বা কারা তার সিদ্ধান্ত আপনাদের হাতে, যারা আজকের গল্পটা শুনছেন। আমাদের গল্পের প্রথম ভাগের নায়ক সাব্বির আর তার স্ত্রী আঞ্জুমান ঢাকা যান্ত্রিক জীবনে একরকম অতিষ্ঠ হয়েই এই দম্পতি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরে শীতের কয়েকটা দিন ছুটি নিয়ে ঘুরে আসবেন নিরিবিলি নির্জন কোনো জায়গা থেকে। আঞ্জুমান একটি বাচ্চাদের স্কুলে পড়ায়, আর সাব্বির পেশায় একজন লেখক। বিয়ের 10 বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি এখনো। এতে একরকম কষ্ট থাকলেও মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেরিয়ে নির্ঝঞ্ঝাট জীবনটাকে উপভোগ করার প্রাণান্ত চেষ্টা চালায় দুজনে। কিছু ঠিক করলে? কিছু ঠিক করলে? কি ঠিক করবো? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। কোথায় যাবো এবার সেটা ঠিক করেছো? ওহো, হ্যাঁ, এই তো রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। কোথায় এটা? বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। তোমার নিরিবিলি নামক রিক্রুটমেন্টটা পূরণ হলেই তো হলো নাকি? রহস্যের গন্ধ পাচ্ছি। ক্রমশ প্রকাশ্য কেন? এই কেনটাও ক্রমশ প্রকাশ্য। উফ, ঠিক আছে বাবা, চোখ কান বন্ধ করে তোমার উপর ছেড়ে দিলাম। যেখানে মন চায় নিয়ে যেও। এখন শুতে চলো। এই তো আসছি একটু। আহা, চলোই না। আসছি তো, শেষ করে নে। রাজকান্দি রিজার্ভ ফরেস্ট বাংলো। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু এই রিজার্ভ ফরেস্ট বাংলো। কিন্তু তা কেন ও কিভাবে সে কথায় পরে আসছি। ডিসেম্বরের 20 তারিখ সাব্বির আঞ্জুমান 10 দিনের জন্য বেরিয়ে পড়ে মৌলভীবাজারের একেবারে প্রত্যন্ত অঞ্চলের এই বাংলোর উদ্দেশ্যে। মৌলভীবাজার থেকে প্রথমে ঢাকা মৌলভীবাজার হাইওয়ে ধরে দক্ষিণে শ্রীমঙ্গলের দিকে। শ্রীমঙ্গল থেকে প্রথমে বায়ে, তারপর ডানে শ্রীমঙ্গল ভানুয়াগাছি রোড, তারপর মাধবপুর লেক রোড ধরে মাধবপুর টি এস্টেট, আরো দক্ষিণে পাথরখোলা টি ফ্যাক্টরি। ডান দিক দিয়ে ছুটে চলছে তাদের গাড়ি। ছোট্ট একটা নদী পার হলো, কালবাটের মতন আছে একটা। এরপরে কানাইদাসী হয়ে গাড়ি ছুটে ছিল আরো 10 মাইল দক্ষিণে। এরপর তাদের গাড়িটি এগোতেই পারেনি। ওখানকার ছোট্ট একটি টি স্টেটে রেখে দিতে হয়েছে। সুন্দর একটা নাম টি স্টেটটার, কাঞ্চনভাঙ্গা টি স্টেট। গত 15 বছরে এদিকে রাস্তার সংস্কারের কোনো কাজ হয়নি, একেবারে বেহাল দশা। এদিকে গর্ত, ওদিকে ভাঙা, কোথাও মাটি ধসে গেছে, আর গাছের গুড়ি পড়ে আছে কিছু দূর পর পর। তাই তাদেরকে হাঁটতে হয়েছে, এবং হেঁটে আসতে 4 ঘন্টা লেগেছে তাদের। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে তারা রাজকান্তি রিজার্ভ ফরেস্টে যখন পৌঁছল, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। কি হলো? আসার পর থেকে মন ধরে কেন? হাহা করে হাসার মতন কি হয়েছে? একটু ভেবে কাশো তো। নিরিবিলি নির্জন জায়গায় বেড়াতে যাবো না হয় বলেছি, কিন্তু কোনো ভুতুরে জায়গায় যাবো এমন তো বলিনি। এমন এক জায়গায় এনেছো, আসার পর থেকে গা ছমছম করছে, ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। এটাই তো ভালো। শহরে থেকে তো যান্ত্রিক জীবনে একদম অভ্যস্ত হয়ে পড়েছি। একটু ফ্রেশ এয়ার, এই গ্রাম গ্রাম টেস্ট পেলে তো মন্দ না নাকি? আর এখান থেকে যদি ভালো কোনো গল্পের রস পাওয়া যায় তো মন্দ কি? গল্পের প্লট মানে? তুমি এখানে তোমার লেখা ঠান্ডায় এসেছো? আরে আমি কি তাই বললাম নাকি? আমরা বেড়াবো তো, আর ফাঁকে ফাঁকে গল্পটাও একটু গুছিয়ে নেবো। রাগ করো না প্লিজ। অবশ্য প্লিজ প্লিজ বলে কিচ্ছু হবে না, কাজটা ঠিক করনি। তোমার ক্রমশ প্রকাশ্য শুনেই আমার বোঝা উচিত ছিল। প্লিজ, গল্পটা শুনলে তোমারও মাথা ঘুরে যাবে। মোটেও না। বাজি ধরতে পারি আমি। এটা পড়ে দেখো। এটা কি? ডায়েরি? কাজ? এক সাংবাদিকের, নাম হচ্ছে মিজানুর রহমান। তোমার পরিচিত? ঠিক পরিচিত না, তবে আমি জানি ওনার সম্বন্ধে। উনি নিখোঁজ হন 15 বছর আগে। 15 বছর? ডায়েরিটা পেলে কোথায়? এখানেই পেয়েছি, মানে এক বন্ধুর হাত ধরে এখন আমার কাছে। এখানে মানে? এই বাংলোতে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন সবকিছুর মূলেই রয়েছে এই ডায়েরি আর রাজকান্দি রিজার্ভ ফরেস্ট বাংলো। 15 বছর আগে সাংবাদিক মিজানুর রহমান এই মৌলভীবাজারে এসেছিলেন একটি আদিবাসী মেয়ের খুনের ব্যাপারে তদন্ত করতে। মেয়েটার নাম সেতাক। পুরো ডায়েরি জুড়েই রয়েছে সেতাকের খুনের তদন্ত করতে এসে নানা অভিজ্ঞতার কথা। এক ভয়ঙ্কর অবিশ্বাস্য অভিজ্ঞতা। কি আপনাদের জানতে ইচ্ছে করছে না কি লেখা আছে সেই ডায়েরিতে? দুঃসহ একটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি একটি শোবার ঘরের ঠিক মাঝ বরাবর, যেখানে ঘটনাটি ঘটেছিল। ঘরের এক কোণে একটা খাট, আর এক পাশে পড়ার টেবিল।
দেয়ালে কিছু পেইন্টিং ঝুলছে। একদম ছিমছাম একটা ঘর। হাতের ছবিটির দিকে আরেকবার তাকালাম। বিভৎস। ক্রাইম সিনের পরপরই কোন ফটোগ্রাফার ছবিটি তুলেছেন। ছবিটি সামনের দিক থেকে তোলা। শুরুতেই মেয়েটার মুখ চোয়াল ভেঙে এক পাশ থেকে ঠেলে বেরিয়ে এসেছে। চোয়ালের বাম পাশের হাড়ের সাদা অংশ বেরিয়ে আছে, চোখা ভাঙা। ঠোঁট উপরে দাঁতগুলো বেরিয়ে আছে, হা করে আছে। জিহ্বার কিছুটা মুখের ভেতর থেকে বেরিয়ে আছে, যেন কালচে হয়ে গেছে। চুলগুলো যেন কেউ টেনে ছেড়েছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে মেঝেতে। চোখ দুটি খোলা, গাঢ় কালো, নিকোষ। চোখের ভ্রুগুলো যেন টেনে টেনে কেউ কপালে তুলে সেটে রেখেছে, কপালে ভাঁজ। মেয়েটার শরীর শক্ত হয়ে আছে। একটা পা বেঁকে পিঠের ঠিক নিচে চলে এসেছে, যেন কেউ অসহ্য শক্তিতে মুছড়ে দিয়েছে। ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। হাত কাটা জ্যাকেটের অনেকগুলো পকেট আমার বুক পকেটে রেখে দিলাম। এক ধরনের শিরশির অনুভূতি হলো ওখানটায়। ডায়েরিটার প্রথম পাতায় লেখা ছিল এসব কথা। বোঝাই যায় এসব সেই সাঁওতাল মেয়ের খুন হওয়ার পর মৃতদেহের বর্ণনা। কি বিভৎস বর্ণনা। তো যাকে যে এলাকাটাতে খুন হয়েছে সেটা মৌলভীবাজারে। চক্ষু হাসপাতালের সামনে দিয়ে শমশেরনগর রোড ধরে কিছু দূর গিয়ে বাঁয়ে যেতে যেতে একটা ছোট্ট ব্যারেজ পড়ে, মনু ব্যারেজ। তার উপরে একটা বদ্বীপের মতন আছে, চারিদিকে পানি, মাঝখানে অল্প কয়েকটি ঘর, অর্থাৎ বসতি খুব কম। ভিকটিমদের বাড়িতে ওখানে আধা কাঁচা পাকা বাড়ি, সামনে ছোট্ট এক টুকরো উঠোন আর বাঁশের বেড়া। এমনিতে মফস্বল শহর, তার উপরে এই বাড়িটা পড়েছে শহরের এক প্রান্তের দিকে, নিঝুম এলাকা। ঢাকার অফিস থেকে এত দূরে কাজটা কেউ সহজে নিতে চায়নি, তাই একটি জনপ্রিয় পাক্ষিকের সহকারী শামীম ওসমান দায়িত্ব দিয়েছিলেন মিজানুর রহমানকে। আসবো? ও হ্যাঁ, কাবিন ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। একটা ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট করতে হবে। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। সাবজেক্ট কি? সাঁওতাল মেয়ের রহস্যজনক মৃত্যু। ড্যাম শিওর এটি একটি পরিকল্পিত খুন। পুলিশ রিপোর্ট তাই বলে। ভেরি ইন্টারেস্টিং। নাও ইউ হ্যাভ টু প্রুভ ইট। সাঁওতাল মেয়ে? জায়গাটা কোথায়? মৌলভীবাজার। কিন্তু এত দূরে? নয় হিউম্যান, এত ভালো সুযোগ কিন্তু কিন্তু বলে হেলায় হারিও না। ফ্রিল্যান্সার হয়ে আর কতদিন? সোজা সপ্তাহ হিসাব, ভালো স্টোরি দাও, চাকরি কনফার্ম। আর ইউ সিরিয়াস? তাহলে আজ রাতেই রওনা দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। সেই শোবার ঘরের দেয়ালেই ঝোলানো মেয়েটার একটা ছবি দেখলো মিজানুর। হাসি খুশি চঞ্চল একটি মেয়ের ছবি যেরকম হয় সেরকমই আর কি। আসলে সবাই দেয়ালে হাসি খুশি ছবি রাখতে চায়, মন খারাপের ছবি কি আর দেয়ালে কেউ ঝুলিয়ে রাখে? আর যে ছবিটা সেটা হচ্ছে একটি সাঁওতাল মেয়ের ছবি। বয়স 16 কি 17 হবে, তবে বেশ আধুনিক, আর 8-10টা শহরের মেয়ের মতোই। কাপড় চোপড় যেরকম হয় সেরকম, বোচা নাক, চকচকে চুল, বড় বড় দুটো দাঁত সামনের দিক থেকে, অনেকটা খরগোশের মতো, তবে মানানসই। সুন্দর উজ্জ্বল ত্বক। সাঁওতালরা সাধারণত একটু গাঢ় বর্ণের হয়, মেয়েটার গায়ের রং ঠিক সেরকম নয়। একটু অদ্ভুত তো বটেই। মাথায় একটা জলপাই রঙের কাপড়ের ব্যান্ড, তাতে লাল সাদা সুতো আর পুঁতির কাজ। চোখের পাতায় আই শ্যাডো লাগানো সবুজ রঙের। তবে যে জিনিসটি মিজানুরের নজর কাড়ল সেটা হলো মেয়েটির চুলের ঝুঁটিতে গাঁথা একটু চুলের কাঁটা। কয়েকটা রঙিন পালক বেরিয়ে এসেছে তা থেকে। কাঁটার এক প্রান্তে বেশ কিছু সুতোর প্যাচ, সেগুলো রঙিন সুতো, বেশ সুন্দর দেখতে, তবে অনেক পুরনো। পরন্ত দুপুর 2:30 বাজে। কড়া রোদের আলো জানালা দিয়ে মেঝেতে পড়ছে। জলের উত্তাপ সে আলোতে। মেঝের ধুলোতে পায়ের ছাপ বসে যাচ্ছে। অনেকদিন আসে না এই ঘরে কেউ, বুঝে নেয় মিজানুর। ইতিমধ্যে হত্যাকাণ্ডটির পর প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেছে। মিজানুরের জানা মতে ভিকটিমদের সেরকম কোনো আত্মীয় পরিজন নেই, অন্তত প্রতিবেশীর কাছ থেকে সাহায্যমূলক কোনো ইনফরমেশনও সে পায়নি। থানার অফিসারের কাছ থেকে বাড়ির চাবিটা চেয়ে নিয়ে মিজান একাই চলে আসে এই বাড়িতে। ব্যস্ততার কারণে ওসি সাহেবও আসতে পারেননি। খুট করে কোন একটা শব্দ হলো কোথাও। মিজানুরের মনে হলো সে কি ভুল শুনছে। বাড়িটাতে সে ছাড়া আর তো কারো থাকার কথা না সেই মুহূর্তে।
আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো। আপনি জানতে চাইলেন না আমি কে? আপনি সাংবাদিক, দেখেই বুঝেছি মশাই। লোকটা একটু বোকা বোকা হাসি দিল, আর সেটা দেখে আর কিছু বলল না মিজানুর। ব্যাটার মুখে মশাই মশাই শুনতে শুনতে বেশ বিরক্ত হয়ে গিয়েছিল সে। অবশেষে খুঁজে পেয়েছে সেই জিনিসটা সে, গোসলখানার একটা তাকের উপরে সেই রঙিন পালক আর সুতোর চুলের কাঁটাটি, ছবিতে যেটা মেজানুর সাঁওতাল মেয়েটির মাথায় গোজা দেখেছিল। লোকটা তার প্যান্টের পকেট থেকে একটা চ্যাপ্টা পিতলের বাক্স বের করলো, তার ভিতরে এক টুকরো মখমলের কাপড়ে ভাঁজে রাখলো কাঁটাটি খুব যত্ন করে। অসংখ্য প্রশ্ন জমে গেল কিন্তু আপনার কাছে। তা চলুন কোথাও বসি। আপনাকে আমার ভালো লেগেছে মশাই, আপনাকে বলা যায়। এরপরে যে প্রথা সেটার নাম হচ্ছে গণং টাকার অনুষ্ঠান। ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে কিছু সাজ পোশাকের জিনিস আর 75 টাকার পাঠানো হয়। আজিমের পক্ষ থেকে সেই নিয়ম বা সেই আচার পালন করতে গেল বাংলার সব কর্মচারীরা। এদিকে আজিম হায়দারের বাড়ির লোকেরা, এমনকি রমিজ হায়দারও তখন পর্যন্ত কিছুই জানে না। গান বাজনা হলো, হাড়িয়া খাওয়া হলো। হাড়িয়া হলো সাঁওতালি এক ধরনের তরল মাদকদ্রব্য বা অ্যালকোহল বলা যায়, যেটা যাকে ভাত ও কিছু লতা পাতা এই সমস্ত পচিয়ে তারপরে তৈরি করা হয়। সাঁওতালি নিয়মে তারপরে তাদের বিয়ে হলো। সদ্য তৈরি রেস্ট হাউসে হলো বাসর ঘর। কিছুটা ভয়, শঙ্কা আর দ্বিধায় থাকলো আজব। ভাবতে থাকলো, এত সুখ কি তার কপালে সইবে? তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার তোমাকে অনেক ভালো লেগেছিল। তোমার ওই গভীর কালো চোখে আমি হারিয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এখানেই আমার ঠিকানা। আমার আর কোনো গন্তব্য নেই, নিয়তি নেই। তুমি শুধু আমার জন্যই জন্মেছ। তুমি কিন্তু বলনি আমাকে তুমি পছন্দ করো কিনা। এই পাগলি, চুপ করে আছো কেন? একটু কাছে আসো। ঘুম পেয়ে গেছে বাবু, শুয়ে পড়ছি। হ্যাঁ, আজিম খুব অবাক হয়, কিছুটা অপমানিত বোধ করে সে স্পষ্টই বুঝতে পারল যে আজব তাকে এড়িয়ে যাচ্ছে। তবে কি তাকে তার পছন্দ হয়নি? কয়েকদিনে আজিম আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করলো। আজব মন মরা হয়ে থাকে সবসময়, কোনো কথা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। দিনকে দিন অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। ভীষণ একটা দুশ্চিন্তা পড়ে গেল আজিম। ভাবলেন, মেয়েটা কি তাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি? এবং প্রায় দেখতো রাত্রিবেলা চিৎকার করে উঠত আজব। ঘুমের মধ্যে আজবের গোঙানি ও চিৎকারের শব্দ শুনতে শুনতে আজিম ঘুমোতেও পারত না রাতের বেলা। একদিন শেষ বিকেলে আজিম হায়দার আজবকে ধরলেন এবং জিজ্ঞেস করলেন যে তার কি হয়েছে। সত্যি করে বলো তো, তুমি কি আমাকে নিয়ে সুখী নও? খুশি তো বাবু, বহুত খুশি। তাহলে সমস্যাটা কোথায়? ডর করে বাবু। কিসের ভয়? আমাকে ভয় পাও? না। তাহলে? আমার এত সুখ সইবে না বাবু, ও আমাদের ক্ষতি করবে। কি বলছো এসব? আজবের কথায় অবাক হয়ে গেল আজিম। আজবকে অনেকবার জিজ্ঞেস করার পর এক বিচিত্র গল্প শোনালো, গাদ্রগঙ্গার গল্প। গাদ্রগঙ্গা হচ্ছে সাঁওতালদের এক অপদেবতা। ধনী হওয়ার লোভে সাঁওতালদের গোত্র প্রধানরা এর পুজো করে বা পুজো দেয়। আর গাদ্রগঙ্গা হচ্ছে বামুন, 7-8 বছরের বাচ্চার মতো দেখতে। সেই অপদেবতাকে লালন পালন করা হয়। বিনিময়ে অপদেবতা এনে দেয় মূল্যবান পাথর, সোনা, রূপা ইত্যাদি নানা কিছু মূল্যবান জিনিসপত্র। কোথা থেকে আনে কেউ জানে না, কিন্তু বিনিময়ে চরম এক মূল্য দিতে হয় তাদেরকে। গোত্র প্রধানদের ছোট সন্তানদেরকে গাত্রগঙ্গার হাতে তুলে দিতে হয়। কেউ জানে না তাকে নিয়ে গাত্রগঙ্গা কি করে, আর কারণ কেউ খুঁজেও পায় না। লোকমুখে কিছু কথা প্রচলিত আছে যে গাত্রগঙ্গা নাকি তার বলি কি খেয়ে ফেলে। উফ, ভাবতেই আমার গা কাটা দিয়েছে। তবে সাঁওতালদের 12টি গোত্রের সবাই কিন্তু আবার গাত্রগঙ্গায় বিশ্বাস করে না। কিছু কিছু লোক করে, আবার কেউ কেউ করে না। আজবদের গোষ্ঠীও সেরকম একটি গোষ্ঠী যারা গাত্রগঙ্গাকে বিশ্বাস করে। আজবের বাবাও নাকি গাত্রগঙ্গা পালতেন। বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকে সে গাত্রগঙ্গাকে আর কেউ দেখেনি। আজব তার বাবা মায়ের ছোট সন্তান ছিলেন। নিয়ম অনুযায়ী আজব গাত্রগঙ্গার বলি, যেটা আমি একটু আগে বলছিলাম। কিন্তু আজিম হায়দারের বিয়ের প্রস্তাব পেয়ে তাদের লোভের মুহ কেটে যায়। তারা ভাবলেন মেয়েটাকে যদি একটু ভালো ঘরে দিতে পারি, মন্দ কি।
ঘটনাটা চেপে গিয়ে বিয়ে দেন মেয়েকে। কথিত আছে গাদ্রবঙ্গা কন্যা সন্তানদের 16 বছর পরে কুমারী বলি গ্রহণ করে। আজবের 15 চলছিল তখন। আজবের ভয় তাই যে সে কুমারিত্ব হারালে হয়তো গাদ্রবঙ্গা অশুভ কিছু করে বসতে পারে, এবং গত কয় রাত ধরে নাকি সে গাদ্রবঙ্গাকে তাদের ঘরেও দেখেছে। তাই রাতে সে চিৎকার করে উঠত। আজিম ভাবেন এই কারণে আজ তাহলে 7 দিন হয়ে গেল আজবের সঙ্গে এখনো তার শারীরিকভাবে কোনো সম্পর্ক হয়নি। গল্পে বিশ্বাস না করলেও আজিম হায়দার চারপাশে লোক লাগালেন। নোম্যান্স ল্যান্ডের খুব কাছাকাছি এক সাঁওতালি পাহাড়ি গ্রামে এক তান্ত্রিকের খোঁজ পাওয়া গেল। জায়গাটা অনিরাপদ, তবুও আজিম সেই তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিককে যখন সব ঘটনা সে খুলে বললেন, দেখা গেল সে গাদ্রবঙ্গায় গভীর বিশ্বাসী। সে আজিমকে একটি চুলের কাঁটা দিল আজবের জন্য। রুন্ডে বা বারু নামক এক ধরনের পাহাড়ি প্রাণীর হাড়ে পবিত্র রঙিন 7 সুতোর প্যাচ, মন্ত্রবদ্ধ গিট আর 7টি চিলের পরন্ত পালক দিয়ে তৈরি। বলল এটা একটি রক্ষা কবচের মতন সবসময় পড়ে থাকতে, এবং এটাই আজবকে রক্ষা করবে গাদ্রবঙ্গার কাছ থেকে। তাহলে গাদ্রবঙ্গা আর কোনো ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকের দেওয়া সে কবচটি আজিম আজবকে এনে দিলেন। আজবের চেহারায় রং ফিরে এলো। খুব করে সাজলো সে রাতে আজব। মেয়েটাকে অসম্ভব সুন্দরী, মায়াবী এক পুরীর মতন লাগছিল। চাঁদের জ্যোৎস্নার আলো, পাহাড়ি তুহিন শীতল বাতাস, রাত জাগা পাখির ডাক, আর রাতের অন্ধকারে আজব এবং আজিম একেবারে কাছাকাছি চলে এলো। তারপর বিভোর হয়ে ঘুমালো দুজন। বাবু সকালে কেয়ারটেকারের আত্মচিৎকারে ঘুম ভাঙলো আজবের। রেস্ট হাউসের সামনে একটা কঙ্কালের মতো মরা গাছ, কোনো পাতা নেই, তারই একটা ডালে ঝুলছে আজিম হায়দার। বুকে তার গেঁথে আছে একটা মোটা শুকনো ডাল, আর তাতেই বেঁধে ঝুলছে মরদেহটা। আজবের গগন বিদারে চিৎকারে ডানা ঝাপটে উড়ে যায় বনের পাখি। চিৎকার করে কাঁদতে লাগলো সে। পাহাড়ি পথ দৌড়ে আজব নিজ গ্রামে ফিরে এলো। বিলাপ আর আর্তনাদ সেখানেও। তার বাবা মা ভাইকেও পাওয়া গেছে গ্রামের পাশের ঝড়ার নিচে। তারাও মৃত, তাদের শরীরের বিভিন্ন জায়গা থেতলে গেছে, যেন পাথর দিয়ে নির্মম ভাবে মেরেছে কেউ তাদের। মাটিতে লুটিয়ে পড়ল আজব এবং বুঝলো যে গাদ্রবঙ্গা তার বলি পায়নি, এবং গাদ্রবঙ্গা তার বলি না পেলে সে পরিবার ধ্বংস করে দেয়। আয়ুব চিৎকার ও বিলাপ করে কাঁদতে লাগলো। রমিজের কাছ থেকে আজিম ও আজবের গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনছিল মিজানুর। শুরুতে গাঁজাখুরি গল্প মনে হয়েছিল তার, পরে বেশ গল্পের মধ্যে ডুবে যায় সে। লোকটা থামতেই মিজানুর জিজ্ঞেস করলো, এর পরে কি হলো? এর পরের ঘটনা সংক্ষিপ্ত। আমরা টেলিগ্রাম পেলাম, ভাইয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসা হলো। আমাদের পরিবার থেকে আজবকে মেনে নেওয়া হলো না। সবাই চলে এলেও আমি থেকে গেলাম। আজবের জন্য মৌলভীবাজারে একটা ছোট্ট জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করে দিলাম। ভাইয়ের দায়ভারটা আমাকে খুব পীড়া দিচ্ছিল। মৌলভীবাজার জায়গাটা আমার চেনা জানা, কয়েকবার এসেছিলাম এদিকে। আর শ্রীমঙ্গলে থাকলে হয়তো ঘটনাগুলো আজবকে ভোগাবে, তাই ওকে ওখান থেকে নিয়ে এলাম। একজন স্থানীয় নিঃসঙ্গ বুড়িমাকে তার সাথে রেখে এলাম ব্যবস্থা করে। তার দেখভাল করার প্রতিশ্রুতি দিয়ে চলে এলাম। কিশোরী একটা মেয়েকে অসহায়ভাবে ফেলে রেখে আসতে সত্যি অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার এখনো মনে পড়ে তার সজল চোখের টলমলে চাহনি। ঢাকা ফেরার পথে সারাটা সময় খুব ক্লান্ত বোধ করছিলাম। তারপর আমি নিয়মিত আজবের ঠিকানায় চিঠি পাঠাতাম, আর সাথে কিছু টাকা। বছরখানেক পরে একটা চিঠির উত্তর পেলাম, ধন্যবাদ সহ একটা সুসংবাদ, সেটাকে জন্মের সংবাদ। সেবার রমিজ আজবকে দেখতে গেলেন। কিশোরী মেয়েটা যেন এখন আরো বড় হয়ে গেছে, হাতের কাজ করে সে বেশ কিছুটা স্বাবলম্বীও হয়েছে। তাকে পেয়ে যেন মেয়েটা কি রেখে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। এত খুশি হয়েছে, প্রচন্ড খুশিতে সে আত্মহারা হয়ে গিয়েছিল। এরপরে অনেক দিন আর ওইদিকে যাওয়া হয়নি রমিজের, কিন্তু যোগাযোগ ছিল। রমিজের বাবা মা তো নেই, এমনকি স্ত্রীও আজব বা সেতাককে মেনে নিতে পারেনি। বড় ভাইয়ের দায়বদ্ধতার বোঝা হিসেবে একরকম গোপনীয় যোগাযোগ রাখতেন তিনি আজবের সাথে। পাছে বাড়ি থেকেও জেনে ফেলে এই ভয়ে আজবকে তিনি চিঠিও লিখতে বারণ করেছিলেন।
তারপর একটা লম্বা বিরতি। আজবের সাথে একরকম যোগাযোগ বিচ্ছিন্নই হয়ে যায়। দীর্ঘ 15 বছর পরে একদিন ছোট্ট একটা চিঠি পান রমিজ, কাঁচা হাতের লেখা। আজব নাকি আবারও গাজ্রগঙ্গাকে দেখেছে গতকাল, তাদের ঘরে এসেছিল। নিজের কবচটি সে সেতাককে দিয়ে দিয়েছে। তিনি চিঠিতে রমিজকে অনুরোধ করেছেন কোনো দুর্ঘটনা হলে যেন সেতাককে দেখে রাখেন রমিজ। চিঠিটা পড়ে রমিজের বুকটা হু হু করে উঠল। ব্যস্ততার কারণে সেবারও যেতে পারলেন না তিনি। এরপরে 7-8 মাসের বিরতি, কোনো খবর নেই। রমেশ তখন দেশের বাইরে ছিলেন। যখন ফিরে আসে সপ্তাহ 2 পরে একটা পুরনো চিঠি পান তার ডেস্কের উপরে। আজবের ঠিকানা থেকে চিঠিটি এসেছে, কিন্তু অন্য হাতের লেখা। তিনি খামটা খুলে চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা আজব মারা গেছে। কিভাবে কেউ জানে না। ডাক্তার বলেছে হার্ট অ্যাটাক। সেতাক স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে যে তার মা মেঝেতে পড়ে আছে। মাই তাকে বিপদে আপদে রমিজের সাথে যোগাযোগ করতে বলেছিল। কবচটা সবসময় সাথে রেখেছে। আয়ুবি তাকে বলে গিয়েছে। তবুও নাকি তার ভয় হয়। সে নাকি কিছু একটা অনুভব করে সবসময় তার ঘরে, বিশেষ করে রাতের বেলা। এক ধরনের পোড়া গন্ধ পায়, মানুষের পশম ফুলে যেরকম গন্ধ হয় ঠিক তেমন, কিন্তু কিছু দেখতে পায় না। ঢাকার কাজগুলো গুছিয়ে উঠতে উঠতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল, আর তারপরই সেতাকের মৃত্যুর ঘটনা। আপনার কি মনে হয় কেন এমন হলো? কাঁটাটা যেহেতু গোসলখানায় পেয়েছি, বেচারি হয়তো গোসলের পরে কাঁটাটি করতে ভুলে গিয়েছিল। আপনি কি গাদ্রগঙ্গায় বিশ্বাস করেন? দেখুন, 5-5টা মরা মানুষ আছে কাহিনীটাতে। বিশ্বাস অবিশ্বাস জানি, বাট আই হ্যাভ রিজনেবল ডাউট। লোকটার মুখে ইংরেজি শুনে চমকে উঠল মিজানুর। কেরানির মতো চেহারার লোকটার দিকে ভালো করে তাকালো আবার। আমি আগামীকাল শ্রীমঙ্গল যাচ্ছি, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। ওখানে রেস্ট হাউসটায় উঠবো। আপনি যেতে চাইলে কাল সকাল 8টা নাগাদ এইখানে থাকবেন, তুলে নেব। দেরি হলে ফোন করবেন, অপেক্ষা করব। আর এই নিন আমার ফোন নাম্বার। লোকটার হাত থেকে কার্ডটা নিল মিজানুর, ভালো করে দেখলো। রমিজ হায়দার, হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। একটু পরে খাবার হোটেলটার সামনে সাদা ধবধবে বিশাল একটা কাজেরও গাড়ি এসে থামল। মিজানুর বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। তার হিসাব মিলাতে বেশ কষ্ট হচ্ছিল। শুনুন, সব তো শেষই হয়ে গেছে, আপনি এখন কেন আসলেন? এক ধরনের অনুশোচনায় ভুগছি মশাই। ভাইয়ের দায়ভার পালন করতে পারিনি আমি, আর পিশাচটাকে আমার দেখার বড় শখ। তবে আমি এখন একজন পাখি পর্যবেক্ষক। শিকার করতে যা যা লাগে সবই আছে আমার কাছে। চলুন। লোকটা গাড়িতে উঠেই শহরের দিকে চলে গেল। কোনো ভালো হোটেল টোটেলে উঠেছে বোধহয়। মিজানুর স্থবির হয়ে বসে থাকলো বেশ কিছুক্ষণ। লোকটাকে দেখে প্রথমে একজন মামুলি বলে ভেবেছিল সে। লোকটার শেষ কথাটার ইঙ্গিত তাকে বেশ দুশ্চিন্তায় ফেলে দেয়। খয়েরি জং ধরা টিনের চাল, যেখানে জমে আছে রাজ্যের জঞ্জাল, শুকনো পাতার স্তূপ আর ভাঙা ডালপালা। রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে কাঠের সিঁড়িটা পচে যাচ্ছে, কালো রং ধারণ করেছে। বাইরের এই দশা দেখে দমে গিয়েছিল মিজানুর। ভাবলো ভিতরে জানি কি অবস্থা, কিন্তু ভিতরে ঢুকে দেখলো ভিতরের অংশটা তুলনামূলকভাবে ভালোই। ঝাঁ চকচকে না হলেও মোটামুটি ব্যবহারের উপযোগী। ময়লা মলিন দেয়ালের রং আর হার্ডবোর্ডের সিলিং এ চুইয়ে পড়া বৃষ্টির পানির দাগ, ভিতরে ভ্যাপসা বাতাসের গন্ধ। অবশ্য ভিতরে ধুলোবালি অতটা নেই। একজন উপজাতি কেয়ারটেকার আছে, নামে মাত্র কেয়ারটেকার, দেখে শুনে রাখে আর কি। আর মাস শেষে জেলা সদরে গিয়ে 100-3 টাকা মাইনে নিয়ে আসে। এমনিতে রেস্ট হাউসের একটা কুখ্যাতি আছে, আর খুব কেউ একটা এদিকটাতে আসেও না সচরাচর। আজিম হায়দারের ঘটনার পর থেকে অযত্নে আর অবহেলায় এই দশা হয়েছে রেস্ট হাউসটি। কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে খুব একটা গা করে না হয়তো। সন্ধে লাগতেই কেয়ারটেকার চলে যায় তার বাড়িতে। ক্রোশখানিক পথ পেরিয়ে তার গ্রাম। রাস্তার ধকলে শরীরে প্রচন্ড ব্যথা ও ঘুম পাচ্ছিল মিজানের। ঝটপট কিছু খেয়ে শুয়ে পড়বে এ ভাবতে ভাবতেই দেখে রমিজ হায়দারের ঘরে কুপি জ্বলছে। রেস্ট হাউসটায় বিদ্যুতের ব্যবস্থাও নেই এখন আর। সামনের উঠোনে তাকালো সে। উঠোনের মাঝামাঝি একটা মরা গাছের গুড়ি এখনো কিছুটা জেগে আছে মাটির উপরে, পচে গলে যাচ্ছে। ওই গাছটাতেই আজিম হায়দারকে মৃত পাওয়া গিয়েছিল। তার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। রমিজ হায়দারের ঘরে উঠে দেখে ভয়ানক ভাবে চমকে উঠল সে। লোকটার সামনে টেবিলে একটা রিভলভার খুলে পরিষ্কার করছে। কালচে রং, বেশ দক্ষ মনে হলো তাকে। মনে মনে প্রমাদ বলতে থাকে,
ভাবলেন লোকটা কি খুন খারাপের মতন নিয়ে এসেছে নাকি। দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? এটার কি লাইসেন্স আছে? জি মশাই, আছে। ও, কাজে লাগতে পারে, তাই নিয়ে এলাম। আচ্ছা, কি খাওয়া যায় বলুন তো? কিছু শুকনো চিড়া মুড়ি আর গুড় এনেছিলাম। খেয়ে শুয়ে পড়ুন, কাল সাঁওতালদের গ্রামে যাব। মিজান চোখ বন্ধ করে আছে, মাথার কাছে একটা কুপি জ্বলছে, তার আলোতে ঘরের কিছুটা আলোকিত হয়ে আছে, কিন্তু তারপর নিঃসীম অন্ধকার। সে চোখ বড় বড় করে দেখতে পেল পায়ের কাছে মাথার উপর দিয়ে দুজোড়া হাত অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসছে। মিজানুরের শরীর শক্ত হয়ে যায়, সে নড়তে পারে না। হাত দুটো লিখে সরু সরু আঙুল আর বাঁকানো নখ। তারপর যেন ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠল, একটা বামুন, 7-8 বছরের বাচ্চার মতো বেঢপ দেহ, কেমন যেন লিখলিকে, অস্বাভাবিক বড় মাথা, অস্বাভাবিক বড় দুটো চোখ। সে চোখে কোনো পাপড়ি নেই, কোনো ভ্রু নেই, চামড়া টান টান, যেন পুড়ে শুকিয়ে গেছে। ওটার হাতে কালো মতন যেন একটা কি চকচক করে উঠল, কাঠের হাতুল। লম্বা নলটাকে ভয়ঙ্কর গভীর সুরঙ্গের মতন লাগে ওর কাছে। চিৎকার করতে চাইলেও গলা দিয়ে খড়গড় মতন একটা কেমন যেন একটা বাতাসের মতো বেরিয়ে আসলো সেখান থেকে। গভীর রাতে ঘুম ভেঙে যায় মিজানুরের। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে, তবে দুঃস্বপ্নটা ঘুমিয়ে নাকি জেগেই সেটা সে মনে করতে পারে না। স্বপ্নটা দেখার পর থেকে সে ঘামছে, বুঝতেই পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, কিন্তু ঘরে এক ফোঁটাও পানি নেই। এরকম একটা ভয়ানক দুঃস্বপ্ন সে জীবনেও কোনোদিন দেখেনি। অন্ধকার ঘর, কুপি জ্বলছে না, কাঁথাটা নিজেকে গুটিয়ে আনলো। সে আরো নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। সারা দিনের ধকল আর রমিজ হায়দারের অশুভ গল্পের কুফল এসব কাজ হচ্ছে না। বাতাসে কেমন যেন একটা পোড়া গন্ধ। প্লাস্টিক পুড়ছে নাকি না, অনেকটা যেন পশম পোড়ার মতন গন্ধ। পরদিন বেশ সকাল সকাল রমিজের সাথে আজুবদের গ্রামে এসে মিজানুরের মনে হলো যেন ছবির মাঝখানে সে চলে এসেছে। পাহাড়ের বাদামি মাটি, খাজে খাজে গাছপালা, আর ঢালগুলোতে ছোট্ট ছোট্ট কুটির। অনেকটা দূরে দূরে সরু সরু অনেকগুলো বাঁশের উপর দাঁড়িয়ে আছে বাড়িগুলো। বাঁশের বেড়া, বাঁশের চাঁচির চাল, তার উপরে সম্ভবত শনপাতার ছাউনি, ছোট ছোট চারকোনা জানালা, তাতে আবার রঙিন কাপড়ের পর্দা। আশেপাশে বেশ কিছু বাঁশের মাচান, তার উপরে লাউ কুমড়োর আবাদ, বেশ কিছু ফলের গাছও দেখা গেল, কমলা গাছ। মাহাতের বাড়িটা একটু বড়, ঢালের উপর দিকে। এখানে বলে রাখছি, সাঁওতালদের গোত্র প্রধানকে ওরা মাহাত ডাকে। ওদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো। রমিজ হায়দার নিজেকে পাখি পর্যবেক্ষক দাবি করলেন। তিনি বললেন যে তিনি পাখি পর্যবেক্ষক, এখানে তিনি পাখি দেখতে এসেছেন, এবং মিজান তার সহকারী। তারা সরল মনে বিশ্বাস করলো তাদেরকে। ওদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেল মিজানুর আর রমিজ। জানলো খুব শীঘ্রই এখানে একটা বিয়ে হতে যাচ্ছে। তারই প্রস্তুতি চলছে সারা গ্রাম জুড়ে। কিছু লোক এসে জড়ো হলো মাহাতের বাড়িতে। সাধারণত সাঁওতালদের গোত্রপ্রধানের বাড়ির কাছেই মানহিতান থাকে। মানহিতান হচ্ছে এক ধরনের উঁচু মাটির ঢিবি, মানে একটা স্টেজের মতন আর কি। মাহাতের পরিচয় বহন করে এবং সব শুভ কাজে শুরু এবং শেষ হয় মানহিতানের উপরেই। এখানেও ওরা তেমনই দেখলো, তবে একটু ভিন্ন বুঝে। মানহিতানের উপর একটা গোলা মতন বাঁশের ঘর, একটা দরজা, কোনো জানালা নেই। উপরে চোঙের মতো একটা চালা। বেশ অদ্ভুত মনে হলো মিজানুরের। সে জানতে ছিল যে ব্যাপারটা কি। তো জানা গেল যে নিয়ম অনুযায়ী সেই রাতেই শিকারে বের হবে ওরা। পাত্রপক্ষকে বিয়ের দিনে কন্যা পক্ষকে বুনো শুয়োর উপহার দিতে হবে। ছেলের পক্ষের জন্য একটা বড় প্রস্তুতিমূলক কাজ এটা। মিজানুর একটু গাইগুই করছিল, যাবে না। হায়দার সাহেব জোর করে ধরলেন, বললেন যে না, যেতেই হবে। তাই তাকে যেতেই হলো। সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে পড়ছে তখন ওরা রওনা হলো। গন্তব্য দূরের উপত্যকায়। ওখানে একটা ছোট্ট পাহাড়ি নদী আছে। সন্ধ্যার পরে সেই নদীতে বিভিন্ন জীবজন্তু আসে পানি খেতে, আর তখনই শিকারের মোক্ষম সময়। একটা জংলা মতন জায়গায় 1 হাঁটু পানিতে ছোট ছোট বাঁশের খাটিয়ে পেতে বসে থাকে ওরা। পানিতে লম্বা লম্বা বুনো ঘাস, বাতাস আর বুনো ঘাসগুলো ঝাপটা দিচ্ছে মুখে। আকাশের আলো যখন নিঃশেষ হয়ে যাবে ঠিক তখনই জীবজন্তুগুলো বেরোবে। পালে পালে অসংখ্য জীবজন্তু। কুলাই মানে খরগোশ, রুন্ডে মানে বারু,
সবট মানে খাটাস, বিজু মানে বেজি, আর বুনো শুয়োরের পাল। শিকারীরা ওত পেতে বসে আছে একটা দলছুট এবং স্বাস্থ্যবান বুনো শুয়োরের জন্য। সেরকম একটা পেতেই একেবারে তারা তেড়ে এলো, তীর মেরে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারলো প্রাণীটাকে। কি বিভৎস! বাকিগুলো প্রাণ ভয় পালালো। শুয়োরটাকে বাঁশের সাথে ঝুলালো তারা, তারপরে দুজন মিলে বয়ে আনছে। হাঁটু পানির মধ্য দিয়ে বুনো ঘাসগুলো মারিয়ে হাঁটছে। হঠাৎই সামনে একজন শিকারী দাঁড়িয়ে পড়লো। মিজানুর আরেকটু হলে তার উপরে গিয়ে পড়তো। দাঁড়িয়ে পড়েছে সবাই। একেবারে হঠাৎ করে সবকিছু শুনশান হয়ে গেল। এদিকে জাকিয়ে অন্ধকার নেমে আসছে। বুনো ঘাসগুলোর মাঝখানে এক ধরনের সরসরে শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। প্রথমে একদিক থেকে আসছিল, এখন মনে হচ্ছে চার দিক থেকে সেই শব্দ আসছে। ভয়ঙ্কর একটা আতঙ্ক গ্রাস করলো মিজানকে। বাঘনেকড়ে মতো ধীরে ধীরে বেরিয়ে এলো 20-25টা বুড়ো শুয়োরের মতো, বুড়ো, কালচে, বিশ্রী পশম, চরম দুর্গন্ধ গায়ে, নাকের দুপাশ দিয়ে আংটার মতন ভয়ঙ্কর দুটো শিং। বুনো শুয়োর বাঘ হায়নার চেয়েও কম বিপজ্জনক নয়, যেন পশুগুলো অপেক্ষা করছে। দাঁত মুখ দিয়ে খোঁজ খোঁজ শব্দ করছে। ওদের ভয়ঙ্কর সেই নিঃশ্বাস জলার পানিতে কাপড় তুলে ফেলেছে একেবারে। শিকারীরাও একদম ভয়ে ভেবা জায়গা খেয়ে গেছে। এটা মনে হয় স্বাভাবিক কোনো ব্যাপার নয়। অন্য সময় তারা যখন শিকার করতে আসে তখন মনে হয় এরকম কোনো ঘটনা ঘটে না। যদি ঘটতো তাহলে তারা এরকম ভেবা জায়গা খেয়ে যেত। ওগুলোর সাথে দৌড়ে কুলিয়ে উঠতে পারবে না এরকম একটা জলা জায়গায়। হাত 30-40-এর মধ্যে গেলেই পাহাড়ি পথ পেয়ে যাবে। সেদিক থেকে আচমকা একটা শব্দ ভেসে এলো। পাহাড়ি পথের পাশে ঘন জঙ্গল, তার ডালে ডালে কি যেন একটা ঝাপটিয়ে চলছে। সব করে পড়লো মাটিতে, ডাল ভাঙার শব্দ। জঙ্গলের কুসুম সারে গাছের গুড়ির পেছনে ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আলো টানো না তো। আর তখনই মিজানও দেখলো ওটাকে, একটা বাচ্চা ছেলে যেন পথের উপর দাঁড়িয়ে আছে আধো অন্ধকারের মধ্যে। আশ্চর্য, গ্রাম থেকে এত দূরে এইটুকু একটা বাচ্চা কোত্থেকে এলো? একটু ভালো করে তাকালো সে। বেঢপ দেহ, অস্বাভাবিক বড় মাথা, বিশাল বড় বড় দুটো চোখ, খালি গা, লম্বাটে লিক লেখে দুটো হাত, যেন কোনো হাড়গোড় নেই, আঙুলগুলো লম্বা লম্বা সুজানো। বুকটা যেন দেবে গেছে পিঠের একেবারে ভেতরে। ফোলা পেট, মিশমিশে কালো দেহ। না, ওটাকে তো মানুষ বলে মনে হচ্ছে না। তাহলে কি এটা? ঘাট্রবাঙ্গা? মিজানুর অসুস্থ বোধ করতে শুরু করলো। পাশের শিকারীরা মাথা নামিয়ে চোখ বন্ধ করে ভিড় করে কি যেন মন্ত্র পড়ছে। ওটা একইভাবে দাঁড়িয়ে আছে। মিজানের একবার মনে হলো যেন ওদের দিকেই তাকিয়ে আছে, মিজান আর রমিজ হায়দারের দিকে। তারপর ধীরে ধীরে পেছালো ওটা গাছের গুড়ির আড়ালে। জঙ্গলের অন্ধকার হারিয়ে গেল। এদিকে জঙ্গল থেকে শব্দ আসছে, কেউ যেন গাছের ডালে ডালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে গ্রামের দিকে। হুঁশ ফিরতেই চারদিকে তাকিয়ে দেখলো বুনো শুয়োরগুলো কোথাও নেই, সব যেন বাতাসে মিলিয়ে গেছে। শিকারীরা সারা পথ কোনো কথা বলেনি, সবাই চুপচাপ। গভীর দুশ্চিন্তার রেখা সবার চোখে মুখে। সবাই যেন খুব ভয় পেয়েছে। এবড়ো থেবড়ো পাহাড়ি পথ দিয়ে ক্লান্ত মিজানুর, পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে। অর্ধেকটা পথ খালি পায়ে এসে খানা খন্দে হোঁচট খেয়ে পায়ের নোক উপড়ে গেছে সম্ভবত একটা। ভীষণ ব্যথা করছে সেখানে। উঠোনের পথের উপর ধপ করে মরা শুয়োরটা ফেললো শিকারীরা। ছোট ছোট ছেলে মেয়েগুলো দৌড়ে এলো সেটা দেখতে। তিনজন বয়স্ক শিকারী সাঁওতাল সর্দারদের সাথে এক কোণে বসে কি যেন কথা বলছে ওদের থেকে একটু দূরে। সম্ভবত জলার ঘটনাটা বলছে তাকে। মাহাতোদেরকে আর চোখে দেখলো কয়েকবার। অল্প বয়স্ক একজন শিকারী বাঁশের কঞ্চি দিয়ে পায়ে খোঁজাচ্ছে, কিছু একটা ছড়াচ্ছে, মাটিতে গড়িয়ে পড়লো সেটা। কুপির আলো মিজান দেখলো কালশিটে একটা জোক। দেখেন তো ভাই, পিঠটা কেমন চুলকাচ্ছে, কোনো ঘাস টাস না তো? রমিজ হায়দার মিজানুরের দিকে পিঠ দিয়ে ঘুরল। তার বাদামি রঙের জামাটায় রক্তের 2-1 ফোঁটা দাগ দেখল মিজানুর। জামার কলারের কাছে একটা জোক ছেটে আছে। অনিচ্ছে সত্ত্বেও কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দিল, পা দিয়ে পিষে ফেলল ওটাকে মাটিতে। চলে যাচ্ছিলেন, কিছু দূর গিয়েই আবার ফিরে আসলেন। এখন তো আবার ভাই এখনো পিঠ চুলকাচ্ছে। অল্প বয়স্ক শিকারীটা দৌড়ে এলো, মিজানকে হাতে কুপিটা দিয়ে দূরে সরে দাঁড়াতে বলল। ওর হাতের বাঁশের কঞ্চিটা দিয়ে ধীরে ধীরে রমিজ হায়দারের শার্ট উঁচু করল। কুপির আলোতে যা দেখলো তার সারা পিঠ কালো হয়ে আছে, অসংখ্য জোক সেখানে কি বিল করছে। উফ,
মানে কি যেন একটা দুঃস্বপ্নের মতো। মিজানুর আর তাকিয়ে থাকতে পারলো না। মানহিতাদের পিছনের গাছগুলোতে যেন ঝপ করে একটা শব্দ হলো। সেদিকে তাকালো মিজান। অন্ধকার। মাহাতকে দেখলো বাঁশের একটা ঝুড়িতে কিছু একটা নিয়ে এসে সেদিকে যাচ্ছে। গাত্রগঙ্গার প্রসাদ? এটা কি গাত্রগঙ্গার কাজ? সে কি তাহলে তাদের উদ্দেশ্য জেনে গেছে? এরপর কি অপেক্ষা করছে তাদের জন্য? অসংখ্য প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো, কিন্তু জানার কোনো ইচ্ছেও নেই এখন আর তার। মিজানুর ঠিক করলো কালই রেস্ট হাউসে ফিরে যাবে সে। রমিজাদার থাকে থাকুক, রাতটা কি করে পার করতে পারবে আর তারপরে কি করে ভালোই ভালো সেখানে যাবে সেটাই ভাবতে লাগলো সে। নিশুতি রাত, অনেক গভীর। পাহাড়ের রাতের গভীরতা যেন একদম অন্যরকম। শহর থেকে সে গভীরতা অনুভব করা যায় না। মিজানুর জেগে থাকে, নির্ঘুম। শব্দ শুনে পাশ ফিরে তাকায়। চলেন মানহিতান ঘরটা দেখে আসি। মাথা খারাপ হয়েছে আপনার? কেন? ওটা ওদের পবিত্র জায়গা। অনুমতি না নিয়ে গেলে যদি বিপদ হয়? কিছু হবে না, সাথে বিবাহ আছে। চলুন। মানহিতানের ঘরটা মাটির উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে আছে, হাত দুই উঁচু। আসার সময় কাউকে দেখলো না ওরা, সব বোধহয় ঘুমোচ্ছে তখন। মানহিতানে ঢোকার জন্য দরজা খুঁজছে, পেয়েও গেল, কিন্তু ওরা অনেকগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে রেখেছে। অদ্ভুত গিট। কোথাও মনে হলো একটা প্যাঁচা ডেকে উঠল। চারদিকে চোখ বুলালো মিজানুর। খুটখুটে অন্ধকার। আপনি উত্তর না মানে আসলে ভুল হয়ে গেছে, মাফ করবেন। খুব খারাপ কাজ করছিস তোরা বাপু। অনুষ্ঠান চলছে তাই কিছু বলছি তোদের। অতিথি চলে গেলে অমঙ্গল হয়, তবে বিহার পর দিন তোরা এই গ্রাম ছাড়িয়া চলিয়া যায়। প্রচন্ড অপমানিত বোধ করলো মিজান। মেজাজ প্রচন্ড খিপছে গেল তার। এসেই শুয়ে পড়লো সে। কালই চলে যাবে, যা থাকে কপালে। তারপর কখন যে ঘুমিয়ে পড়লো মিজান টেরই পেল না, এবং ঘুম ভাঙলো আবারও ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। আবারও সেই অবস্থা। দুঃস্বপ্নটা জেগে দেখলো নাকি ঘুমিয়ে কিছুই মনে করতে পারলো না। বুকের উপর একটা চাপ অনুভব করলো সে। কিছু যেন একটা চেপে বসেছে ওখানে। হাত দিয়ে যেন নাক মুখ চেপে ধরে রেখেছে। ওটার হাতের নখের খোঁজায় মিজানের মুখ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পিঠের নিচে জামা ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপটে আছে। হাতে পায়ে খিল ধরে গেছে। পড়ে থেকে শুধু হৃৎপিণ্ডের শব্দ শুনছে সে। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় প্রচন্ড বাড়ি মারছে। রাত কত হলো? কতক্ষণ ঘুমালো সে? আর ঠিক তখনই নাকে প্রচন্ড গন্ধ পেল, পশম পোড়া গন্ধ। ডান দিক থেকে আসছে। মিজানের ডান পাশে মাথার কাছে বাঁশের চাঁচির বেড়া। সে শুধু ঘাটটা কাত করে সেদিকে তাকালো। চাঁচির বেড়ার ফাঁক ফোকর গলে ওপাশের ঘরটা দেখা যায়। ওপাশে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে আছে মাহাতের ছোট ছেলে। বছর 10-12 হবে। জেগে আছে। তার চারদিকে বসে আছে 6 জন বৃদ্ধ সাঁওতাল বুড়ো। মাথায় পাখির পালকের ছুটি, অর্ধনগ্ন, হাতে পায়ে আর গলায় ঝুলছে পৈতা, অসংখ্য পৈতা। চালার দিক থেকে ঝুলে ঝুলে ধীরে ধীরে নেমে এলো পিচাসটা। ছেলেটার বুকের উপর বসেছে, শকুনের মতো চারিদিকে দেখছে, যেন তার শিকার পাহারা দিচ্ছে। ভয়ে ভয়ে নিঃশ্বাস নিচ্ছে ছেলেটা। স্পষ্ট দেখতে পাচ্ছে মিজানুর, ওর বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। হঠাৎই ছেলেটার ঘাড় ওর দিকে ফিরে গেল, যেন ভয় চিৎকার করতে চাইছে সে, কিন্তু গোগানির মতো শব্দ ছাড়া কিচ্ছু বের হলো না। মিজানুর ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকালো। রমিজ হায়দার ঘুমাচ্ছে। জ্বর এসেছিল তার, বেঘোর ভাবে ঘুমাচ্ছে সে। মাথার উপরে সোজা চালার দিকে তাকিয়ে থাকে সে। অন্ধকার জমে আছে ওখানটায়। দূর থেকে ফুপিয়ে কান্নার শব্দ পাচ্ছে সে। রেস্ট হাউসের দিকে মিজানুর ফিরে আসছে একা। রমিজ হায়দার আসেনি, শুয়েছিল। তার ভালোই জ্বর এসেছে। তাছাড়া সে নাকি আরো একদিন থাকতে চাইছে সেখানে। মরুককে। পথে কয়েকবার থমকে দাঁড়ালো সে। অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ শোনার চেষ্টা করছে। কিছু মরা পাতা ঝরে পড়লো চারপাশে। মিজানুর কোনো দিকে তাকালো না আর। দ্রুত পা চালিয়ে হাঁটছে রেস্ট হাউসের দিকে। রীতিমতন দৌড়াচ্ছে বলা যায়। তবে আগের মতো ভয় লাগছে না, কারণ তার সাথে আছে আজবের সেই সুতো আর পালকের কবচ চুলের কাছাকাছি। পকেটে হাত দিয়ে ওটার অস্তিত্ব অনুভব করলো আবার। ভয়ঙ্কর অন্যায় কাজ করেছে সে।
চুলের কাঁটাটি চুরি করে নিয়ে এসেছে। রমিসাদা যখন ঘুমিয়েছিল বড় অনিরাপদ বোধ করছিল সে, তখনই শেষমেশ সেটা চুরি করে নিয়ে আসে সে। রেস্ট হাউসে ফিরে এসে কিছুটা যেন সাহস ফিরে পেল। ঘরে ঘাপটি মেরে থাকলো মিজান, দরজা জানালা বন্ধ করে দিল। কেয়ারটেকার বা কাউকে কোথাও দেখা গেল না। আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘ অনেকটা নিচে নেমে এসেছে। গাঢ় ময়লা রঙের মেঘ সারা আকাশ জুড়ে আছে, সাথে আছে প্রচন্ড শো শো শব্দ করা বাতাস। বৃষ্টি শুরু হলো, ঝুম বৃষ্টি, সাথে বজ্রপাত। দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসলো পাহাড়ে, অশুভ অন্ধকার। রমিজ হায়দার তখন এসে পৌঁছয়নি, আসবেই না ভেবে নেয় মিজান। আর সেও যে টি স্টেটের দিকে যাবে তারও সাহস নেই। দীর্ঘ পথ, তার উপরে ঝড় বাদলা আর গাদ্য গঙ্গা তো আছে। রেস্ট হাউসটাই বেশ নিরাপদ মনে হল তার সেই সময়। ভাবলো ঝড় থামলেই বেরোবে। চোখ লেগে এসেছিল তন্দ্রার মতো। এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে তুমুল ঝড়। সন্ধ্যাবেলা, এর মাঝে মনে হয় কিছু শুনতে পেলাম। বাইরে বারান্দায় টিনের চাল, ঝুপ করে কিছু একটা পড়েছে। আমি দরজা খুলে বাইরে গেলাম। প্রচন্ড বাতাস, কিছু নেই। মাথার উপরে চালে সরসর শব্দ শুনে পিছিয়ে এলাম। একটা হাত বেরিয়ে আসছে চাল থেকে। ধীরে ধীরে মরা পাতার স্তূপ আর ভাঙা ডালপালা নিয়ে গড়িয়ে পড়ল দেহটা রেস্ট হাউসের সিঁড়ির উপর। হাত পা মুড়ে বিশ্রী অবস্থা, দম পাখি আছে বিশাল এক মাংসপিণ্ড যেন। আমি দৌড়ে ঘরে আসলাম, দরজা লাগিয়ে দিয়েছি। লিখছি দ্রুত, যতটুকু পারি লিখে রাখছি। এরপরে অনেকক্ষণ পার হয়ে গেল। হঠাৎই নাকে আবার সেই চিরপরিচিত গন্ধটা পেলাম। আমার সারা শরীরের পানি যেন ঝপ করে পায়ে নেমে গেল। আমি জানি পিশাচটা আসছে, আসছে আমার জন্য। রেস্ট হাউসের ভেতরে ঢুকে গেছে। সামনে রাখা কুটির আলো কমে আসছে ধীরে ধীরে। আমি স্পষ্ট অনুভব করছি আমার পেছনে কিছু একটা এসে দাঁড়িয়েছে। ওটার অস্তিত্ব অনুভব করছি আমি। আমার ঘাড়ের পশম সব খাড়া হয়ে যাচ্ছে। ডান পাশের ড্রয়ারের দিকে তাকালাম, ওটাতেই আছে সেই চুলের কাঁটার কবচটা। মাঝখানে দূরত্বটা যেন অসীম ঠেকছে আমার কাছে। তারপর আর কিছু নেই তো। কি বলো? আরে এখানটাতেই তো মজা ছিল। তাই তো। লোকটা গাধা নাকি? লেখক মানুষ, যেমন হয় আর কি, খামখেয়ালি মনে হয়, লিখে নিয়ে। তবে কি জানো, শেষের দিকে খুব ব্যস্ত হাতের লেখা। কাগের ঠ্যাং বগের ঠ্যাং একদম জাতা। খুব তাড়াহুড়ো করে লিখেছে মনে হয়। তারা ছিল হয়তো। গাঁজাখড়ি গল্প। লোকটার সাথে দেখা হলে ভালোই হতো। সাইকোলজিক্যাল প্রবলেমটার ব্যাপারে শিওর হতে পারতাম। তুমি কি মনে করছো মিজানুর একজন সাইকো? তো এমন নির্জন জায়গায় এসে কোনো কারণে হ্যালুসিনেশন হতো হয়তো। লেখক বলে লিখায় হ্যাবিচুয়েট ছিলেন, তাই এসব প্রলাপ টোলাপ লিখে রাখতেন। কিন্তু পড়তে গেলে গায়ে কাটা দেয় জানো। সেই জন্যই তো দিলাম তোমাকে পড়তে। রাগ থেকে তোমার মনে যেন ভয় ঢোকে। ইস, আমি যেন খুব ভয় পেয়েছি। হওনি? বেশ তো, রাগ কমেছে, এতটুকুই ইনাফ। কথাটা বলি চোখ টিপল সাব্বির। আঞ্জুমান দেখলো না। আঞ্জুমান টেবিলে বসে পুরনো ডায়েরিটা আবারও নাড়াচাড়া করছে। পেছনে খাটে বসে আছে সাব্বির। মনটা বেশ ভালো হয়ে গেছে এখন। জায়গাটা আসলেই সুন্দর। আসার পর থেকে রাগে ঠিকঠাক চারপাশটা ভালো মতন দেখেনি পর্যন্ত। নামটা অনেক সুন্দর, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। রেস্ট হাউসটার অবশ্য যাচ্ছে তার অবস্থা, তাতে কি, এতে বরং রোমাঞ্চ আরো বাড়ে। হাই, তুমি কি করছো ওখানে? কিছু না তো। কিছু না মানে? ছোটবেলার বদ অভ্যাসটা এখনো গেল না? না, কি পড়াচ্ছ কুপি দিয়ে? পোড়া গন্ধ পাচ্ছি। কুপি তো তোমার কাছে। আরে তাই তো, রান্নাঘরের দিক থেকে আসছে মনে হয়। তাও দেখে আসি। সাব্বির রান্নাঘরের দিকে বেরিয়ে যেতেই চট করে কিছু একটা মনে পড়ে গেল আঞ্জুমানের। একটা গন্ধ, এবং সেই গন্ধটা যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। অনেকটা পশম পোড়ার মতন গন্ধ।
টেবিলের ডান পাশের ড্রয়ারটার দিকে হাত বাড়ালো সে। ড্রয়ার খুলে দেখলো আজবের কবচ চুলের কাঁটাটি কি এতদিন পরও এখনো আছে ওখানে।